বেশ কিছু চার্ট আমাদের ক্ষেত্রে দেখতে হবে, যে চার্ট গুলো খুব কঠিন, খুব জটিল। তো আমাদের আবার কিছু কিছু চার্ট এরকম আসবে যেগুলো একদম সিম্পল, চার্টটা যেন চিৎকার করে করে বলছে হ্যাঁ আমি এরকমই। তো ওইরকম একটা চার্ট আমি বেছে রেখেছি। তো সেটা আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করব, যে চার্টটার মধ্যে কোনো জটিলতা নেই। চার্টটা যেন একদম ওপেন, মানুষটাও পাওয়ারফুল মানুষ একজন, কিন্তু সেও একদম ওপেন, তার মধ্যেও কোনো জটিলতা নেই। তো আমি শেয়ার করছি স্ক্রিনটা। উম, 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 উম। দেখুন শেয়ার হয়েছে। হ্যাঁ। তো ভদ্রলোকের জন্ম হচ্ছে 13ই অক্টোবর 1968, আর টাইম হচ্ছে সকাল 10টা, প্লেস অফ বার্থ হুগলি। তো প্রথম আমাদের সামনে যে চক্রটা আসবে জন্মকুণ্ডলী যখন আমরা করব, সেটা হচ্ছে অক্ষয় চক্র। অক্ষয় চক্র যেটা, সেটা লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশি মিথুন, আর্দ্রা, নক্ষত্র লৌহ পায়া। এখানে আমাদের চারটে পায়া রয়েছে। আমি আপনাদেরকে বেসিক পঞ্জিকা, পঞ্চাঙ্গ বা অবক্ষয় চক্র শিখিয়েছি। এখানে চারটে পায়া রয়েছে: স্বর্ণ, রৌপ্য, তাম্র, লৌহ। তাহলে লৌহ পায়া যাদের ক্ষেত্রে, তাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয়। ওরা মোটামুটি ফুল লাইফ কিছু না কিছু স্ট্রাগল তাদেরকে ফেস করতে হয়। সেকেন্ড, যাদের তাম্র পায়া, তাদের ক্ষেত্রে পরিশ্রমও তারা করেন, কিন্তু তাদের পরিশ্রমের সঙ্গে কিছু বিশ্রাম, কিছু আনন্দ উপভোগ, এটা তারা করতে পারেন। আরেকটা বিষয়, অতিরিক্ত পরিশ্রম তারা নিতে পারেন, বেশি পরিশ্রম করলে তাদের সমস্যা দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে রৌপ্য পায়া। রৌপ্য পায়ার মানুষরা যেভাবে জীবনটা শুরু করেন, সেইভাবে জীবনটা শেষ করতে পারেন না। জীবনটা শুরু হয়তো খুব ভালোভাবে হয়, তারপরে আস্তে আস্তে স্ট্রাগল বাড়তে থাকে। বয়স যত বাড়তে থাকে, তত স্ট্রেস বাড়তে থাকে। আগের কাজগুলো যত ঠিকঠাক ভাবে হচ্ছিল, পরের কাজগুলো যেন আর অতটা ঠিকঠাক ভাবে হচ্ছে না। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, এরকম বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায়। মানে রৌপ্য পায়ার ক্ষেত্রে বিগিনিংটা খুব ভালো, কিন্তু তারপরে আস্তে 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 ড্রাই হতে থাকে লাইফস্টাইল। লাস্টলি হচ্ছে স্বর্ণপায়া। এটা কিন্তু তুলনামূলকভাবে ভালো। এদেরকে আমরা অন্যান্য কিছু না দেখেই তুলনামূলকভাবে সৌভাগ্যবান হিসেবে ট্রিট করতে পারি। তাহলে এই লোকটা লৌহ পায়া, তার মানে জীবনে একটু কাঠিন্য, পরিশ্রম ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি, এর লগ্ন হচ্ছে 24°59'। মানে বৃশ্চিকে এই লোকটার লগ্ন, সেটা হচ্ছে 25°। 24°59', মানে একদম সিম্পল। রজত পায়াটা কেমন হতে পারে তাহলে? এই যে রজত পায়া মানে রৌপ্য পায়া বললাম। রজত মানেই রৌপ্য, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। পায়া চারটে: সোনা, রূপা, তামা, লোহা। এবার স্বর্ণ হচ্ছে সোনা, রৌপ্য হচ্ছে রূপা বা রজত পায়া হচ্ছে রৌপ্য পায়া, আর লৌহ, লোহা, আর তাম্র মানে তাম। তো এবার লোকটার কুণ্ডলী, নবাংশ, এই দুটো পদের সামনে এসে উপস্থিত। তাহলে প্রেডিকশন করবার সময় আমরা প্রথম যে কাজটা করব, আমি প্রথম কুণ্ডলীটা প্রেডিকশন আপনাদের সঙ্গে করব, তারপরের প্রেডিকশনটা আপনারা করবেন। তো প্রথম মোটামুটি 15 মিনিটে আমি এটাকে কমপ্লিট করব। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমরা ডিসকাস করব। তারপরে হচ্ছে গিয়ে আপনারা শুরু করবেন। তাহলে প্রথমেই হচ্ছে ভদ্রলোকের বৃশ্চিক লগ্ন, সেন্সিটিভ ক্যারেক্টার এবং জল তত্ত্ব। জল তত্ত্ব এবং মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এর মধ্যে রাগ, জেদ, তেজ এগুলো রয়েছে, কিন্তু সবগুলোই লিমিটেড, অতিরিক্ত নয়। আর ভদ্রলোক হচ্ছে গিয়ে আহ বৃশ্চিকের যেটা ক্যারেক্টার, স্টেবল, অনেকগুলো পা আছে, তার জন্য ভদ্রলোক বেশ স্টেবল। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিহিংসা পরায়ণ। কেউ যদি ওনার ক্ষতি করে, তাহলে উনি চট করে ছেড়ে দিতে চাইবেন না। এই মেন্টালিটি এই ভদ্রলোকের মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে সবাইকে গ্রহণ করার মেন্টালিটি বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে। বৃশ্চিক আনন্দ অনুভব উপভোগ করতে ভীষণ পছন্দ করে।
সেই গুণাবলীও বৃশ্চিকের ক্ষেত্রে ওনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে মিথুন রাশি, মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, একে অপরের সঙ্গে ষষ্ঠ অষ্টম সম্পর্ক। মানে আমরা যদি দেখি এটাকে একটু দিয়ে দিই আমি, এর থেকে এ ষষ্ঠে গিয়ে উপস্থিত, অষ্টমে গিয়ে উপস্থিত হয়েছে, আর চন্দ্র থেকে এটা ষষ্ঠে এসছে। তার মানে মন যা চাইছে আর দেহ যা করছে, এর মধ্যে একটা ডিফারেন্স আছে। মনের চাহিদা, দেহের কর্ম, এই দুটো ম্যাচ করছে না। মনের চাহিদার সঙ্গে শরীর বা বাহ্যিক অ্যাপিয়ারেন্স, এগুলো ম্যাচ করছে না। তাহলে এবার লগ্ন আর রাশি, লগ্ন রাশির মধ্যে সবসময় একটা মিসম্যাচ রয়েছে। চন্দ্র অষ্টমে রয়েছে, মানে এই লোকটার মানসিক দুর্বলতা রয়েছে। এই লোকটার শারীরিক দিক থেকে যাই থাকুক না কেন, মনের মধ্যে কিছু না কিছু ফোবিয়া আছে, মনের মধ্যে কিছু না কিছু ভয় সেটা আছে। এবং সবসময় একটা হীনম্মন্যতার ভাব, এটাও এই মানুষটার মধ্যে আছে। যে কোনো লগ্ন বা রাশি আর যদি চন্দ্র দুস্থানগত হয়, তাহলে হীনম্মন্যতা, ফোবিয়া, দুর্বলতা, হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস ফ্যাক্টর, এই ব্যাপারগুলো থাকবে এবং এই থাকবে। তার কোনো রাস্তা নেই। চন্দ্র দুস্থানগত মানেই মনে দুর্বলতা, মনে ভয়, এটা আছে। তাহলে এই লোকটার বৃশ্চিক লগ্ন, আর অষ্টমে চন্দ্র মিথুন রাশিতে, দ্বিমুখী রাশি, চন্দ্রটা হচ্ছে ডুয়াল ক্যারেক্টারিস্টিক সাইনে গিয়ে পড়েছে। তার মানে এই লোকটার মনের মধ্যে বহুমুখী চিন্তা ভাবনা এই সমস্ত রয়েছে। এবং এই বহুমুখী চিন্তা ভাবনা এর কারণে একে কিন্তু বিভিন্ন সময় সংশয়ে পড়তে হবে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা আসবে। এই অংশটুকুর পরে এবার আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে যাব। এবার প্রথম প্রেডিকশনের ধারা হচ্ছে কি, শুধু গ্রহগুলোকে এক রাউন্ড দেখে নেবো, তারপরে আমরা টপিকে যাব। তাহলে প্রথমেই দেখছি পঞ্চমে রাহু শনি। প্রথম পঞ্চমে রাহু শনি মানে প্রেমে বাধা, পড়াশোনায় বাধা, চাকরির ক্ষেত্রে ট্রান্সফার, কর্মক্ষেত্রে অশান্তি, ডিস্টারবেন্সেস, এই সমস্ত থাকবে। ইমিউনিটি সিস্টেমে গন্ডগোল, সন্তানকে নিয়ে প্রবল দুশ্চিন্তা। এই পাঁচটা প্রেডিকশন করে দিলাম। করে দেওয়ার পরে টকটক করে চন্দ্রে অষ্টমে চলে এলাম। অষ্টম ভাব হচ্ছে মলদ্বার এবং মূত্রনালী। অষ্টম ভাবে চন্দ্র পুরুষদের ক্ষেত্রে সাধারণত যৌন দুর্বলতা ইন্ডিকেট করে। সাধারণত যদি চন্দ্র পীড়িত হয় এবং অষ্টম ভাবে অবস্থান করে, সেই ক্ষেত্রে দুর্বলতা আসতে পারে। এই ক্ষেত্রে এই যে চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি, এটা রাহুর নক্ষত্র স্থিত চন্দ্র, রাহু জলরাশিতে রয়েছে। ফলে এই চন্দ্র দুর্বলতা আনবে। এই দুর্বলতা দুরকম হতে পারে। এটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনিং, মানে পুরুষদের লিঙ্গের দৃঢ়তা আর ঘাটতি চন্দ্রের কারণে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে স্পার্ম কাউন্ট কম, মানে শুক্রাণুর সংখ্যা সেটা হচ্ছে গিয়ে কমেছে। চন্দ্র যে কোনো জিনিসকে লিকুইড করে, তরলীকৃত করে। তাহলে শুক্র বা শুক্রাণুর যে ঘনত্ব, সেটা কমে গেছে। কেন কমেছে? কারণ শুক্রাণুর সংখ্যা সেটা কমেছে। তাহলে এই একটা ব্যাপার এখানে ইন্ডিকেশন আসবে। এরপরে ওখান থেকে আমরা চন্দ্রকে দেখতে পাচ্ছি 8 নম্বর ঘর। তার মানে এই ভদ্রলোকের মধ্যে সাবকনশিয়াস মাইন্ড, অর্থাৎ কার্যকরী অন্তর্মন, বেশ স্ট্রং অন্তর্মন কে আমরা উপলব্ধি করতে পারবো। এবং এই মানুষটাও বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন ক্ষেত্র, সেগুলোকে উপলব্ধি করতে পারবেন। এরপর আমরা চলে আসবো মঙ্গলের ঘরে। মঙ্গল 10 নম্বর ঘরে আছে। তাহলে এই মানুষটার ক্ষেত্রে 10 নম্বরে মঙ্গল, মঙ্গল সংক্রান্ত চাকরিকে ইন্ডিকেট করবে। দশমপতি রবি, তিনি অবস্থান করে রয়েছেন একাদশে। এটা রবির জন্য খারাপ ক্ষেত্র নয়। এটা আশ্বিন মাসের রবি। আশ্বিন মাসের রবি বেশ ধীরে ধীরে তার স্নিগ্ধতা পাচ্ছে। তার সঙ্গে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। এটা অবশ্যই একটা স্ট্রং কম্বিনেশন। এবং এখানে ষষ্ঠপতি দশমে অবস্থান করার কারণে ভদ্রলোকের চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা বেড়েছে। তার সঙ্গে সঙ্গে দশম ভাবে মঙ্গল পুলিশ, প্রতিরক্ষা,
সুরক্ষা, সিকিউরিটি ইত্যাদি সংক্রান্ত চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা ভীষণ ভীষণ ভাবে বেড়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এর একাদশে বৃহস্পতি, রবি এবং কেতু যুক্ত হয়ে, মানে কেতু সাকসেস রেটটাকে কমালেও একাদশে বৃহস্পতি এবং রবি এরা সাফল্যকে বাড়াবে। প্রতিষ্ঠা, পদপ্রাপ্তি, ক্ষমতাশালী ব্যক্তিত্ব হওয়ার সম্ভাবনা এইগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। আর বুধ শুক্র দ্বাদশে অবস্থান করে রয়েছে, এটা অবশ্যই দুর্বুদ্ধিতার কারণ। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা আমরা প্রথমে পেয়েছিলাম, সেই সমস্যা অতিক্রম করে যখন এই ভদ্রলোক সিদ্ধান্ত নেবেন, তখন সেই সিদ্ধান্তটা ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। কেন ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে? কারণ বুদ্ধির কারক গ্রহ, স্থির কারক গ্রহ বুধ, যে কিন্তু দ্বাদশে অবস্থান করে রয়েছে। এদিকে আমরা শুক্রকে দেখতে পাচ্ছি, শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি, সে স্বয়ং দ্বাদশে অবস্থান করে রয়েছে। ফলে এই শুক্র সপ্তমপতি দ্বাদশে অবস্থান সক্ষেত্রী হওয়ার কারণে দ্বাদশ ভাবের স্ট্রেংথ সেটা কিন্তু তীব্রভাবে বেড়েছে। এরই সঙ্গে সঙ্গে নবমপতি চন্দ্র, সে অষ্টমে গিয়েছে। নবমপতি অষ্টমে যাওয়ার কারণে সাকসেস রেট, ভাগ্যের সাপোর্ট, এই সমস্ত বিষয়গুলো কমতে দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু অষ্টম ভাব ভীষণ স্ট্রং হয়েছে। যদি এই মানুষটা আর্মি, পুলিশ এই সমস্ত চাকরি করেন, তাহলে বিভিন্ন সময়ে বিপদ মুক্তির সম্ভাবনা, বড় বিপদ এবং তার থেকে মুক্তির সম্ভাবনা এই মানুষটার ক্ষেত্রে পাওয়া যাবে। মানে এইটা একটা স্ট্রং ব্যাপার, যে বিপদ মুক্তির সম্ভাবনা। ইমিউনিটি সিস্টেমে গন্ডগোল রয়েছে। চতুর্থপতি তৃতীয়পতি শনি, তিনি পঞ্চমে অবস্থান করে রয়েছেন। এটা একটা পজিটিভ ইভেন্ট। তাহলে এই যে চতুর্থপতি তৃতীয়পতি শনি পঞ্চমে অবস্থান করে রয়েছেন, এর ফলে এই মানুষটার কিন্তু নিজে খেটে পরিশ্রম করে পরিবারের সাপোর্ট নিয়ে বড় একটা কিছু করার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং এই সম্ভাবনা এটা কিন্তু ভীষণ ভাবে বাড়বে। নিজের চেষ্টা, নিজের ধৈর্য, নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে কিছু একটা বড়সড় কিছু করবার চেষ্টা, এটা দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য নিয়ে যদি একটু ভাবতে চাই, সেই ক্ষেত্রে দ্বিতীয় পতি পঞ্চম পতি তিনি দশমে অবস্থান করে রয়েছেন। অন্যদিকে আহ মঙ্গল লগ্নপতি, বৃহস্পতি একাদশে, আর লগ্নপতি মঙ্গল তিনি অবস্থান করে রয়েছেন দশমে। এই মঙ্গল লগ্নপতি দশমে অবস্থান করে থাকার কারণে এটা একটা আহ সাধারণ যোগ তৈরি হয়েছে। লগ্নের অধিপতি তিনি মাথার ওপরে বসে রয়েছেন, ভীষণ ভীষণ পাওয়ারফুল ব্যাপার। মাথার উপরে কেন? লগ্ন অধিপতি মাথার সপ্তমে। উপরে লগ্নপতি মঙ্গল দশমে, দশম ভাব মানেই হচ্ছে মধ্য গগন। আচ্ছা। দশম ভাব রয়েছে, দশম ভাবে রয়েছে, তার মানেই হচ্ছে এটা মধ্য গগনে রয়েছে। সুতরাং আহ, এটা কিন্তু একটা পাওয়ারফুল কম্বিনেশন তৈরি হচ্ছে। ভদ্রলোক পুলিশে চাকরি করেন এবং বেশ ভালো দমদার পোস্টে ভদ্রলোক চাকরি করেন। এটা করার ক্ষেত্রে একটা সহজ জায়গা যে উনি পুলিশে চাকরি করেন। এবার সহজে আমরা কি কি বুঝতে পারলাম সেটা একটু চট করে বুঝে নিই। প্রথমে হচ্ছে কি, পঞ্চম ভাবে রাহু শনি অবস্থান করে রয়েছে, তার মানে সন্তান স্থানটা ডিস্টার্ব। ভদ্রলোকের বয়স আমরা বলেছি 68-তে ওনার জন্ম, মানে ওনার বয়স 55-56 এরকম একটা বয়স, 57 এরকম একটা বয়স হলো। তাহলে এই বয়সে সন্তানের ক্ষেত্রটা ডিস্টার্ব হয়েছে। এই যে সন্তানের ক্ষেত্রটা ডিস্টার্ব হয়েছে, এটা খুব সহজে চার্ট থেকে বলা যাচ্ছে। এই ভদ্রলোক খেলাধুলা করতেন। এই ভদ্রলোক খেলাধুলা করতেন কি করে বোঝা গেল? কারণ হচ্ছে গিয়ে দশম ভাব মানে হচ্ছে হাঁটু, মানে সেইখানে মঙ্গল অবস্থান করে রয়েছে। তাহলে এই ভদ্রলোকের ফুটবল খেলার একটা টেন্ডেন্সি থাকবে।
এই মঙ্গলের দৃষ্টি রয়েছে কুম্ভের ওপরে, এই মঙ্গলের দৃষ্টি রয়েছে রাহু শনির উপরে। তাহলে এই যে রাহু শনি মীন রাশিতে রয়েছে, তার উপরে মঙ্গলের দৃষ্টি, রাহু শনি একত্র, তার উপরে মঙ্গলের দৃষ্টি। যদিও মঙ্গলের এই দৃষ্টি দশম ভাব থেকে লগ্নপতির দৃষ্টিকে আমরা পজিটিভ হিসেবেই ধরবো, কিন্তু তা সত্ত্বেও মঙ্গল তো মঙ্গলই। শনি রাহু কম্বিনেশনের উপরে মঙ্গলের দৃষ্টি, এটা অ্যাক্সিডেন্টকে ইন্ডিকেট করে। এবং এই ভদ্রলোকের অ্যাক্সিডেন্টে, খেলতে গিয়ে অ্যাক্সিডেন্টে গোড়ালিটা ভেঙে যায়, এবং তারপরে এই ভদ্রলোককে চাকরিটা স্টপ করে দিতে হয়, চাকরিটা ছাড়তে হয়। মানসিক অবস্থার কথা যেটা আমরা বললাম, এক্স্যাক্টলি ওটাই ঘটে চলেছে ভদ্রলোকের সঙ্গে বেশ কিছুদিন ধরে। প্রমোশন হচ্ছে কিন্তু অথরিটি পাচ্ছেন না, শত্রুতা ক্রমাগত বাড়ছে, কাজ করতে চাইছে, পোস্ট আছে কিন্তু কাজ করার অধিকার নেই, লড়াই করে যাচ্ছেন, বলছেন কথা, কিন্তু তাকে যে একটা পোস্ট দেওয়া হবে সেই পোস্টটা উনি পাচ্ছেন না। ভ্যাকেন্সি হচ্ছে, অন্য লোকের পোস্টিং হচ্ছে, উনি চাকরি পাচ্ছেন, করছেন, মায়না পাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু সেই চাকরির ক্ষেত্রে যে পদ, সেই পদটা উনি পাচ্ছেন না। এটা কেন হলো? নবমপতি অষ্টমে থাকার জন্য? নবমপতি অষ্টমে থাকা, এটা এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে পঞ্চমে রাহু শনি, এটা একটা ডিস্টারবেন্স। আর রবি, সে হচ্ছে গিয়ে 26 ডিগ্রিতে রয়েছে, রবির যে নক্ষত্র অধিপতি মঙ্গল, সে রবির ক্ষেত্রের দ্বাদশে গিয়ে রয়েছে। একাদশে কেতু সাকসেস রেটটাকে নষ্ট করেছে। এরকম অনেক কারণে শনি রাহু পঞ্চমে অবস্থান করে রয়েছে, চাকরির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো খুব একটা সুটেবল হচ্ছে না। এবং শনি রাহু পঞ্চমে থাকার কারণে ভদ্রলোক সবসময় চাকরির নিরাপত্তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন, এবং উনি খুব বড় পোস্টে চাকরি করেন। তো সেই পদ মর্যাদা নষ্ট হওয়া, পদে কোনো সমস্যা হওয়া, এই ব্যাপারটাও ওনার মাথার মধ্যে বিরাট দুশ্চিন্তা ক্রিয়েট করে রেখেছে। এবং সেই দুশ্চিন্তার কারণে এই ভদ্রলোক নিজের স্ট্রেসের মধ্যে রয়েছেন। এরপরে আমরা মঙ্গল দশমে রয়েছে এটা দেখে বলতে পারলাম যে এই ভদ্রলোক পুলিশে চাকরি করেন বা আর্মিতে বা কোনো সিকিউরিটি ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সঙ্গে সঙ্গে মিলে গেল, কোনো অসুবিধা নেই। এবার এই কন্যা রাশিতে কেতু যুক্ত হয়ে বৃহস্পতি থাকা, আপনারা সকলেই জানেন যে বৃহস্পতি হচ্ছে পুষ্টির কারক গ্রহ। পুষ্টি এবং শোষণ, শরীরে যে খাদ্যদ্রব্য শোষিত হবে সেই শোষণের কারক গ্রহ তিনি হচ্ছেন বৃহস্পতি। পুষ্টির বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রটাকে বৃহস্পতি তিনি বলবান করে রাখেন। একটা মানুষের যে ন্যাচারাল গ্রোথ হবে, সেই গ্রোথটা হচ্ছে বৃহস্পতির আকারে। খাবো দাবো, শরীরটা ভালো হবে, এই যে সাধারণ বিজ্ঞানসম্মত পদ্ধতি, খাদ্য গ্রহণে শরীরের বৃদ্ধি, এই বিষয়টাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি। তিনি যখন কেতু যুক্ত হয়ে পড়লেন, তখন কিন্তু আসলো সমস্যা। বৃহস্পতি কেতু যুক্ত হওয়ার কারণে তৈরি হলো কনফিউশন, তৈরি হলো সন্দেহ, কোনো একটা রান্নার কাজ বা কোনো একটা খাদ্য দেওয়ার কাজ, সেটা কিন্তু ডিস্টার্ব হতে দেখতে পাওয়া গেল। তাহলে রাহু শনি বুধ বৃহস্পতি টুকটাক বলেই ফেললাম আমরা। এরপরে হচ্ছে বুধ শুক্র একত্রিত হওয়া, একাদশপতি দ্বাদশপতি যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করে রয়েছে। জেনারেলি আহ এই মানুষটার মধ্যে আস্তে আস্তে হিসেবি হয়ে ওঠার প্রবণতা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং মানুষটা আলটিমেটলি যখন বয়স বাড়বে, তখন কিন্তু একদমই হিসাব ওরিয়েন্টেড হয়ে যাবে, এবং প্রত্যেকটি কাজে তার হিসেব চাই, প্রত্যেকটি কাজে তার সিস্টেম চাই। এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো সহজ সরল ভাবে। এটা ঠিক বুঝতে পারলাম না স্যার, একাদশপতি এবং দ্বাদশপতি দ্বাদশে থাকার জন্য আহ হুম। এই ইয়েটা হবে, কারণ দ্বাদশ তো লস, দ্বাদশ ভাব তো খরচ, হুম। আর একাদশ ভাব হচ্ছে আয়, তাহলে উম বুঝতে পারলাম না মানে। শুভ গ্রহ, যে কোনো শুভ গ্রহ, যেমন হ্যাঁ, চন্দ্রটাকে দিয়ে একটু বলে দিই। চন্দ্র নবমপতি অষ্টমে গেছে, তার ফলে অষ্টম ভাবটা ভালো হচ্ছে, আর চন্দ্রটা খারাপ হচ্ছে। তাহলে শুক্র যখন সক্ষেত্রী হয়ে দ্বাদশে অবস্থান করলো, তখন এর যত বয়স হবে এই খরচের উপরে কন্ট্রোল রাখতে শুরু করবে, তার পণ্য দেখতে পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে একাদশপতি দ্বাদশে এসে বসে রয়েছে বুধ, এটা অষ্টমপতি দ্বাদশে আসার কারণে
এখানে বিপরীত যোগ সৃষ্টি হয়েছে, এটা পজিটিভ। এক্ষেত্রে সপ্তম অষ্টম দ্বাদশে অবস্থান করবার কারণে একটু চারিত্রিক গন্ডগোল হালকা করে দেখতে পাওয়া গেছে, যেটা কন্ট্রোলেবল। কেন কন্ট্রোলেবল সেটাতে আসছি আমরা। কিন্তু চারিত্রিক হালকা গন্ডগোল আছে, কিন্তু খুব নয়, মারাত্মক একেবারেই নয়। তাহলে কেন এই গন্ডগোল কেন মারাত্মক নয় সেগুলো বুঝতে হবে। আর তার আগে হচ্ছে গিয়ে অষ্টমপতি দ্বাদশে অবস্থান করে রয়েছে, এর একটা পাওয়ার একটা বুস্ট আপ রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, আহ, সপ্তমপতি দ্বাদশ মানে হচ্ছে বিবাহের রিলেশনের বাইরেও একটা কোনো সম্পর্ক, পরকীয়া ভাব থাকে। এখানে বুধের আমরা যে ডিগ্রিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 ডিগ্রি 53 মিনিট, আর লগ্ন হচ্ছে 25 ডিগ্রি। তো এখানে আমরা নিশ্চিন্ত হতে পারি যে বুধ অ্যাকচুয়ালি দ্বাদশে নেই। দ্বাদশ রাশিতে থাকলেও বুধ অবস্থান করে রয়েছে একাদশে। তবে সেই ক্ষেত্রে বুধের একাদশে অবস্থান, এটা পজিটিভ। আর দ্বিতীয় বুধ যে নক্ষত্রে রয়েছে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, মঙ্গল লগ্নপতি, এবং মঙ্গল দশমে বসে রয়েছে। তবে এই মঙ্গলের নক্ষত্রস্থিত বুধ এই যে একটা কিছু ভালো দেবে, এই বিষয়ে আমাদের কোনো কিন্তু আশ্চর্য ব্যাপার সেটা নেই। তবে এই লোকটাকে আমরা যেটা বলেছি, যে আপনি পজিটিভলি আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। কারণ শরীর যদি গন্ডগোল হয়, এই চার্টে শরীরের উপরে অ্যাটাক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন অ্যাটাক আসার সম্ভাবনা বেশি? কারণ হচ্ছে কি এর চতুর্থে রাহু, এর শনির ওপর দিয়ে শরীর প্যাসেজ হচ্ছে। এটা ভীষণ কষ্টদায়ক একটা দশা, যে একই দশায় একই গ্রহের দশা এবং অন্তর্দশা পড়ছে। তো সেটা হচ্ছে উম রয়েছে। আর এখানে আরেকটা জিনিস বলবো যেটা, সেটা হলো গিয়ে আমাদের নবাংশ কুণ্ডলী। নবাংশ কুণ্ডলীতে শনি বর্গোত্তম হয়েছে, বুধ বর্গোত্তম হয়েছে। ফলে এই মানুষটার মধ্যে জ্ঞান বুদ্ধি বোধ এই সমস্ত গুলো রয়েছে। কিন্তু তা সত্ত্বেও পঞ্চমে শনি রাহু থাকার কারণে এডুকেশনে ডিস্টারবেন্স আসবে। ফলে এই ছক যেটা আমরা ডিসকাস করলাম, এটা কিন্তু একদম জটিলতা বর্জিত ছক, এবং মানুষটাও জটিলতা বর্জিত। অত পয়সাওয়ালা লোক, একটা অত বড় একটা গাড়ি করে এসছে, কিন্তু তার বিন্দু মাত্র, তার চরিত্র তার অ্যাপিয়ারেন্সে বিন্দু মাত্র হুঙ্কার নেই। স্যার, এখানে তাহলে সপ্তমপতি দ্বাদশে থাকার জন্য কিছু একটা ইম্প্যাক্ট হবে না, বিবাহ ব্যাপারে কিছু? বিবাহিত জীবন তো ডিস্টার্ব। হ্যাঁ। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দশমে মঙ্গল রয়েছে। দশমে মঙ্গল থাকা মানে এই ভদ্রলোকের যে ভদ্রমহিলার সাথে বিবাহ হয়েছে বা হবে, সেই ভদ্রমহিলা মাঙ্গলিক হবেন। এটা কিছুই করার নেই, তাকে এটা ফেস করতে হবে। এবং এই মাঙ্গলিকের কারণে এই মানুষটার জীবনে ভালো রকম সমস্যা আসবে। আচ্ছা, এবার আমরা এই চার্টটা সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে তাহলে একটু বলুন। স্যার, সপ্তম দশমে মঙ্গল থাকলে আহ, এটা বুঝতে পারলাম না ঠিক, মঙ্গলই কেন হবে? ওয়াইফ? এই মাঙ্গলিক হবে না, এই না, এর ওয়াইফ কেন ওয়াইফ, হবে? এর স্পাউস। এবার এ হচ্ছে গিয়ে যদি লগ্ন হয়, হ্যাঁ। একটা সেকেন্ড, এইটা হচ্ছে গিয়ে সপ্তম ভাব। হ্যাঁ। সপ্তম ভাব, তারপরে স্পাউস। হুম। এর চতুর্থ ভাব, এখানে হচ্ছে কি মঙ্গল আছে। ও। তাহলে চতুর্থে মঙ্গল মাঙ্গলিক এফেক্ট দিচ্ছে ওয়াইফের চার্টে। তাহলে এর ওয়াইফের মাঙ্গলিক হওয়ার প্রবাবিলিটি, সেটা কিন্তু অনেকটা বেড়ে গেল। হুম। তাহলে আমাদের একটা এক্সপেকটেশন নিয়েই কাজ শুরু করতে পারি, যে এর বউ কিন্তু মাঙ্গলিক হবে। হুম। এ তো মাঙ্গলিক নয়। এ মাঙ্গলিক নয়। এবার এর যে বউ, সে হচ্ছে গিয়ে তার চার্ট দেখেছি সে তীব্র মাঙ্গলিক।
এ মাঙ্গলিক নয় তো? ইনি মঙ্গল। স্যার স্যার এ লগ্নের মাঙ্গলিক। ডিগ্রি কত বললেন? 25 ডিগ্রি? লগ্ন 24 ডিগ্রি 59 মিনিট, 25 ডিগ্রি। ওরা আচ্ছা, তাহলে তাহলে চন্দ্রটা তো তাহলে সপ্তম আর অষ্টমের ভাবসন্ধিতে এসে পড়বে। চন্দ্রটা এসে অষ্টমের ভাবসন্ধিতে, একদম ভাবসন্ধিতে এসে পড়বে। আর বৃহস্পতিও তো দশম ভাবে রয়েছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অনুসারে। বৃহস্পতি দশম ভাবে থাকার কারণে একে হাই পোস্টটা দিয়েছে, এবং এর পোস্টটা হচ্ছে যথেষ্ট হাই। বৃহস্পতি দশম ভাবে চলে যাওয়ার কারণে এর প্রমোশন, ট্রান্সফার, এগুলোর ক্ষেত্রে কিছুটা কন্ট্রোল এসছে। কিন্তু পঞ্চমে রাহু শনিকে বৃহস্পতি কিন্তু ব্যালেন্স করতে পারেনি। এটা একটা বাজে ব্যাপার হয়েছে। এই জায়গাটাতে বৃহস্পতি যদি রাহু শনিকে ব্যালেন্স করতে পারতো, তাহলে ওনার লাইফ, ক্যারিয়ার, ফিউচার এগুলো অনেক ভালো হতো। কিন্তু এই চার্টের মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে প্রফেশনাল শত্রুতা আর হচ্ছে সন্তান। তো হ্যাঁ স্যার, দশমের তিনি কনসালটেন্সি করেছেন আমার সাথে মিনিট দুয়েক, টোটাল 2 মিনিট টাইম নিয়েছেন। আর সন্তানের সম্পর্কে কোনো কথা বাড়াননি। হুম উনি প্রফেশনে ডিস্টারবেন্স, শত্রুতা চলছে, সেই ব্যাপারটা নিয়ে স্ট্রেট কথা বলেছেন। প্রফেশনের শত্রুতা কেন? ষষ্ঠপতি। আহ, ষষ্ঠপতি দশমে বলে নাকি? ষষ্ঠপতি দশমে মানে তো চাকরিটা দিয়েছে, ও, ষষ্ঠপতি দশমে না থাকলে চাকরিটা দিত না। শত্রুতা কেন হচ্ছে বুঝতে পারলাম। এবার এখানে শত্রুতার একটা বড় কারণ হচ্ছে গিয়ে, এই যে ভদ্রলোক, উনি হচ্ছে কি শিডিউল ট্রাইব। ফলে শিডিউল ট্রাইব লোকেদের তো একটু দ্রুত প্রমোশন হতে দেখতে পাওয়া যায়, তো বা গ্রোথ রেটটাও অন্যান্য থেকে একটু বেশি। তো সেইখান থেকে এর প্রমোশনটা খুব দ্রুত হয়েছে, পরপর প্রমোশন হয়েছে। এবং এই পরপর দ্রুত প্রমোশন হওয়ার কারণে কখনো খারাপ জায়গায় গেছে, কখনো ভালো জায়গায় গেছে, কিন্তু এই পরপর প্রমোশন হওয়ার কারণে এর উন্নতিটাও একদম চোখে দেখতে পাওয়া গেছে। আচ্ছা। আর সেটা তো মানে শত্রুতার, প্র্যাকটিক্যাল। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। শত্রুতার মানে এমনি গ্রহগত কারণটা বুঝতে পারলাম না। আচ্ছা, শত্রুতার গ্রহগত কারণ, একটা ষষ্ঠপতি দশমে যাওয়া, এটা একটা মৃদু কারণ। এর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখতে পাই দশমপতির সঙ্গে কোনো আহ গ্রহ সম্পর্ক করেছে, এখানে যেমন রবির সাথে কেতু সম্পর্ক করেছে, একজন 26 ডিগ্রিতে আর একজন 15 ডিগ্রিতে। তাহলে রবি কেতু সম্পর্ক, এটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্র সমস্যা সৃষ্টি করবে। আবার স্যার নবাংশতেও দশমে রাহু রয়েছে। নবাংশতেও দশমে রাহু রয়েছে। তাই জন্য এই মানুষটা আর কি ভালো লেভেলের পুলিশের চাকরি পেয়েছে। এবার গ্রহগত শত্রুতার আরেকটা কারণ হচ্ছে, এই ক্ষেত্রে দশম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। কেতুর কাজটা হচ্ছে গোপনীয়তা বজায় রাখা, গোপন নয় এমন বিষয়কে গোপন রাখা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত আচরণ। যেমন হচ্ছে গিয়ে বাড়িতে আইসক্রিম রয়েছে, তো বেশ কিছু বন্ধু বান্ধব এসছে, তাদেরকে একটা একটা করে আইসক্রিম দিয়েছি, দেওয়ার পরে নিজেও একটা খেয়েছি। আর যখন প্যাকেটটা রাখতে যাবো, দেখলাম প্যাকেটে আর নেই। তাহলে মা রাত্রিবেলা দেবে আচ্ছা করুন। তাহলে এইবার এই ব্যাপারটাকে গোপন রাখতে হবে, সেই গোপন রাখার চেষ্টা সেটা করবে কেতু। কেতু ইন জেনারেল গোপনীয়তা দেওয়া এবং রক্ষা, এই দুটো কাজেরই চেষ্টা করে থাকে। স্যার, ব্যাক টু ব্যাক প্রমোশন পাওয়ার কারণ কি? ব্যাক টু ব্যাক প্রমোশন পাওয়ার দুটো কারণ, একটা হচ্ছে সামাজিক কারণ, সেটার মধ্যে আমরা আর যাচ্ছি না। আর যেটা অ্যাস্ট্রোলজিক্যাল রিজন, সেখানে দুটো রিজন কাজ করেছে।
নম্বর হচ্ছে গিয়ে মঙ্গল, সে লগ্নপতি হয়ে দশম ভাবে অবস্থান করে রয়েছে, সঙ্গে বৃহস্পতির একটা ইনফ্লুয়েন্স রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতির স্ট্রেংথ। বৃহস্পতি এই ক্ষেত্রে যে নক্ষত্রে বসে রয়েছে সেটা হচ্ছে দশমপতির নক্ষত্র। বৃহস্পতি দশমপতির সঙ্গে দশমপতি রবির নক্ষত্রে বসে আছে। আর এই একাদশ বা দশমে বৃহস্পতি সে স্ট্রং রেজাল্ট দিয়েছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই এই মানুষটা তার চাকরি পেয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে সামাজিক কারণ, সেটা হচ্ছে ওনার যে সারনেম, ওনার যে ট্রাইবাল ব্যাকগ্রাউন্ড, তার কারণে ওনাদের প্রমোশন ব্যাপারটা কিন্তু একটু বেশি হতে দেখতে পাওয়া যায়। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সে পাক, এটা ওনার ব্যাপার, আমাদের তাই নিয়ে মাথা গরম করে লাভ নেই। আর তার সঙ্গে সঙ্গে রাহু শনি পঞ্চমে অবস্থান করে রয়েছে। যখনই আপনারা ট্রান্সফার, চেঞ্জ ইন প্রফেশন, কিংবা জব চেঞ্জ, চাকরি চলে যাবে, চাকরি ছেড়ে দেবো, এইরকম মেন্টালিটি আসবে, তখন পঞ্চমের দশম, অর্থাৎ সরি, দশমের অষ্টম অর্থাৎ পঞ্চম ভাবকে আরেকবার একটু দেখে নেবেন। দশমের অষ্টম অর্থাৎ চাকরির পরিবর্তনটা হচ্ছে কিনা, চাকরির পরিবর্তন হলে কখন হচ্ছে, চাকরির পরিবর্তন হলে কিভাবে হচ্ছে, এই সংক্রান্ত আমাদের যত রকম কোয়ারি জেনারেট করা যায় সেটা জেনারেট করে আপনারা দেখে নেবেন যে আলটিমেটলি বিষয়টা কোন দিকে যেতে চলেছে। এখন শনি ট্রানজিট করছে এই রাহু শনির ওপর, তাহলে কি চাকরি চেঞ্জ হবে এখন পঞ্চমে? এটা খারাপ চাকরি চেঞ্জ হবে, মানে এটা ওনার উপর একটা ওই শাস্তিমূলক ট্রান্সফার হবে। আচ্ছা। এবং এই যে শাস্তিমূলক ট্রান্সফারটা হবে, এটা কিন্তু খুবই বিপজ্জনক জায়গায় হওয়ার চান্স রয়েছে। কারণ শনির উপর দিয়ে শনির প্যাসেজ, রাহুর উপর দিয়ে শনির প্যাসেজ, এবং সেই সময় সেই অবস্থায় মঙ্গলের উপর দিয়ে মঙ্গল যাবে, মঙ্গলের দৃষ্টি রাহুর উপর পড়বে, মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়বে। সেই সময় কিন্তু বড় শরীর খারাপের সম্ভাবনা রয়েছে। হুম। স্যার, বৃহস্পতি পঞ্চমে ট্রানজিট করলে কি ভালো হয় চাকরি? বৃহস্পতি স্টেবিলিটি বাড়ায়, খুব ভালো যে চাকরি হয় তা না, আচ্ছা। কিন্তু স্টেবিলিটি অবশ্যই বাড়ায়। স্যার এনার মধ্যে কি একটু বেশি ঘুষ নেওয়ার প্রবণতা থাকবে? মিউট আছে স্যার। হ্যাঁ, এই ব্যাপারটা এই মানুষটার ক্ষেত্রে হতে পারে। দ্বাদশে শুক্র রয়েছে তো, দ্বাদশে শুক্র থাকার কারণে, রাহু পঞ্চমে থাকার কারণে এর মধ্যে একটু ঘুষ টুস নেওয়ার টেন্ডেন্সি অবশ্যই তৈরি হতে পারে, অবশ্যই মানে অবশ্যই তৈরি হতে পারে। এবার যেটা আমি বলতে চাইছি, এই মানুষটার ক্ষেত্রে এই প্রেজেন্ট সিচুয়েশনটা, প্রেজেন্ট ট্রানজিটটা, এটা কিন্তু মারাত্মক খারাপ। 7ই জুনের পর থেকে প্রবলেম শুরু হবে, এবং 7ই জুনের পর থেকে একদম সেপ্টেম্বরের 10-12 তারিখ পর্যন্ত এই প্রবলেম চলবে। কারণ প্রথমে হচ্ছে কি মঙ্গলের উপরে মঙ্গল থাকবে, এখানে যেরকম ভাবে মঙ্গল অষ্টম দৃষ্টি দিচ্ছে, এক্স্যাক্টলি সেইভাবে মঙ্গল কিন্তু অষ্টম দৃষ্টি দেবে। এখানে ইতিমধ্যেই রাহু শনি বসে রয়েছে, এটাও একটা নেগেটিভ অষ্টম দৃষ্টি পড়ছে। এরপরে যখন মঙ্গল এই ঘরটাতে চলে আসবে তখনও কিন্তু সপ্তম দৃষ্টি থাকবে। এবং অষ্টম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এগুলো খুব একটা সুবিধার নয় মঙ্গলের ক্ষেত্রে। ফলে রাহুর ওপর দৃষ্টি পড়ছে মঙ্গলের দৃষ্টি, শনির ওপর দৃষ্টি পড়ছে মঙ্গলের দৃষ্টি, রাহু এখন এই ঘরটাতে আছে। তাহলে এই যে রাহুর উপর শনির ওপর রাহুর দৃষ্টি ন্যাটাল চার্টে ছিল, সেই সেম দৃষ্টি আবার ট্রানজিট চার্টে আসতে দেখতে পাওয়া যাচ্ছে। এটা ভীষণ ভীষণ ক্ষতিকারক। এই কম্বিনেশন এই লোকটা সারা জীবনে একবারই পাবে,
আর কোনোদিন কিন্তু এই মানুষটার এই কম্বিনেশন আসবে না। স্যার একটু রিপিট করবেন, শনির দৃষ্টি, শনি এখন ইয়েতে, কুম্ভতে। শনি এখন মীন রাশিতে, তাহলে মঙ্গলের দৃষ্টি শনির ওপর রয়েছে, অষ্টম দৃষ্টি এই কুণ্ডলিতে। মঙ্গল এই মুহূর্তে কর্কটে, কালকে মঙ্গল সিংহে প্রবেশ করবে। তাহলে মঙ্গল যখন সিংহে প্রবেশ করবে, মঙ্গল যেই মুহূর্তে সিংহে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা শনির উপরে পড়বে। যে অষ্টম দৃষ্টি তার জন্ম কুণ্ডলিতে ছিল শনি রাহুর উপরে, ঠিক সেই দৃষ্টি এখন রাহু এখানে রয়েছে। এখন এখানে শনি রয়েছে, আর এখানে রাহু রয়েছে। হুম। তাহলে মঙ্গল এখন রাহুকেও দেখছে, মঙ্গল এখন শনিকেও দেখছে ট্রানজিটে। তার সঙ্গে সঙ্গে ট্রানজিট রাহু এই শনিটাকেও দেখছে। এই রাহুটা মারাত্মক বলবান। কেন বলবান? কারণ এই সময় আহ, স্বয়ং রাহুর উপরে রাহু দৃষ্টি দিচ্ছে, আর রাহু জাস্ট রাহুকে অতিক্রম করে বেরিয়ে এসছে। মানে রাহুর বাড়ির থেকে রাহু বেরিয়ে এসছে, যেখানে রাহু ছিল সেখান থেকে বেরিয়ে এসছে। শনিটাও অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত বলবান, কিন্তু খুব একটা শুভ নয়। এখানে মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপরে পড়ছে। এর জন্মের সময় পড়েছিল, আবার কবে এই কম্বিনেশন হবে কোনো ভরসা নেই। এর ওই 30-30-60 বছর বয়সে এসে মঙ্গল এখন শনির উপরে দৃষ্টি দিচ্ছে। 60 নয়, 60-এর থেকে 2 বছর 3 বছর কম। 56-57 বছর বয়স। এই সময় মঙ্গল আরেকবার দৃষ্টি দিচ্ছে, এই কম্বিনেশন তৈরি হচ্ছে। দুবার পেয়েছে এ, লগ্নের সময় একবার, 30 বছর একবার। কিন্তু 30 বছর আগে রাহু ওখানে ছিল না। ফলে এই সময়টা কিন্তু এর শরীর স্বাস্থ্য কর্মক্ষেত্রে ভয়ঙ্কর বিপদ নামতে পারে। এবং বিপদ নামলে এতটাই বিপদ নামতে পারে যে সেই মানুষটাই বিপদ থেকে কাতে পারলো না। হ্যাঁ, আমার তো বলুন। স্যার আপনি বললেন যে দশমের আপনার অষ্টম মানে হচ্ছে আপনার পঞ্চম, তো সেক্ষেত্রে ওর একটা কর্মের চেঞ্জেস আসতে পারে। কিন্তু স্যার দশমের অষ্টম মানে তো কর্মের অব্যাহতি, মানে কর্ম থেকে নিষ্কৃতি বা শেষ হয়ে গেল, কারণ অষ্টম মানে হচ্ছে কোনো কিছুর একটা ছেদ। এন্ডিং। তাহলে সে, হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে কি করে ওর চেঞ্জেসটা আপনার শুভ হলো তো যদি সেটা। একটা চেঞ্জ আরেকটা ঢুকবে, শুভ বা অশুভ সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে দেখতে হবে গ্রহ অবস্থার উপর। স্যার কিন্তু একটু যদি একটু ইলাবোরেটলি বলেন। শুভ অশুভ সেই ব্যাপারটা আমরা গ্রহ অবস্থানের উপরে দেখি। কিন্তু যেহেতু কর্ম পরিবর্তন হচ্ছে, একটা কাজ ছাড়ছে একটা কাজে ঢুকছে, এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা শুভ বলতে পারি, অশুভ বলতে পারি। এবার একটা চাকরি ছেড়ে ব্যবসায় ঢুকছে, ব্যবসা ছেড়ে চাকরিতে আসছে, এই যে পরিবর্তন, এইটা এই কম্বিনেশন দেবে। শুভ বা অশুভ সেটা ডিপেন্ড করবে দশম পতির ওপরে, শুভ অশুভ ডিপেন্ড করবে অন্যান্য ক্ষেত্রের উপরে। তো সেটা কিন্তু এইখান থেকে সরাসরি আমরা আসতে পারবো না। খেয়াল রাখতে হবে এই পজিটিভিটি নেগেটিভিটি, শুভত্ব অশুভত্ব, সেটার আক্ষত্রিক অবস্থা, তার উপরে বেস করে আমরা তৈরি করবো। ঠিক আছে স্যার, আর রাহু শনি পঞ্চমে রয়েছে, মানে কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন দেবে এবং দেবেই দেবে। স্যার আচ্ছা, নেপটাল বৃহস্পতিরও তো একটা দৃষ্টি পড়বে রাহুর উপর, তাহলে ওটার কোনো এফেক্ট হবে না এটা পজিটিভ এফেক্ট। ট্রানজিটে? যতবার চেঞ্জ হয়েছে প্রমোশন হয়েছে এবং খুব হাই লেভেলে চলে গেছে। আচ্ছা, এখানে ওনার সঙ্গে লগ্ন তারা সেটা এগোতে পারেননি, উনি যে জায়গাটা অ্যাচিভ করেছেন। হ্যাঁ, বলুন। লগ্নপতি কেতু একাদশে বসেছে, মানে বৃশ্চিকের তো লগ্নপতি কেতু। তো সেটা খুব খারাপ হবে কি? কারণ অলদো কেতু গ্রহটা খারাপ, সেই রকম ভালো নয়, কিন্তু যেহেতু লগ্নপতি, সেহেতু এটা কি খারাপ রেজাল্ট দেবে বৃহস্পতির সাথে বসে? কেতু রাহু এদের তো কোনো নিজস্ব ঘর নেই। আচ্ছা। বৃশ্চিকের লগ্নপতি হচ্ছে মঙ্গল। ওকে।
কেতু বৃশ্চিকে উচ্চস্থ হয়, বলবান আচ্ছা হয় বৃশ্চিকে থাকে, কিন্তু তার মানে এটা নয় যে কেতু উম বৃশ্চিকে স্বক্ষেত্রে। আচ্ছা। অধিপতিটা মঙ্গল। রাহু কি কুম্ভের অধিপতি নয় তাহলে? না না, কুম্ভের আচ্ছা অধিপতি শনি। আচ্ছা, ভুল জানতাম আমি তাহলে। হ্যাঁ, এবার রাহুর জন্য শুভ ক্ষেত্র, সেটা হচ্ছে কি কুম্ভকে ধরা হয়। হুম। যেহেতু বায়ুতত্ত্বের রাশি রাহু, সে নিজেও বায়ুতত্ত্বের গ্রহ, তাই কুম্ভকে হচ্ছে কি রাহুর জন্য হ্যাপি প্লেস বলে ধরা হয়। মজার বিষয় হলো কন্যাও কিন্তু কুম্ভের জন্য খুব হ্যাপি প্লেস। কোনটা, শনি? কন্যা কন্যা। আচ্ছা। স্যার, মঙ্গল রাহু শনি একত্রিত হলে এটা কি অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন একদম। বলা যায়? হ্যাঁ। বাবা, আমার তো সেভেন্থ হাউসে এখন একত্রিত হবে। আমার তো সেভেন্থ হাউস মানে হচ্ছে সিংহ রাশিতে। না, ওটা তো ক- টেম্পোরারি কম্বিনেশন। আচ্ছা। টেম্পোরারি কম্বিনেশনে ওই যে আপনি একটা ধাক্কা খেলেন, হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। হচ্ছে কি আমি আর কি দেখছিলাম, মানে বিভিন্ন লোক ইয়ে করছে, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম যে ওই কম্বিনেশনটার এফেক্ট হচ্ছে। আচ্ছা, মঙ্গল রাহু শনি না? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে এইটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। চার্টটা একদম সরল চার্ট। এবার আপনাদের প্রত্যেককে দুটো তিনটে করে প্রেডিকশন করতে হবে, যেমন আপনারা চাইছেন বা করতে পারছেন, এরকমের উপরে। আমি একদম সিম্পল একটা চার্ট বার করছি। আহ স্যার, এই যে আপনি একটা সূত্র বললেন যে সপ্তমপতি দশমে গিয়ে বসলে ওটা জীবন সঙ্গী মাঙ্গলিক হওয়ার চান্স থাকে, এটা কি সমস্ত লগ্নের ক্ষেত্রেই প্রযোজ্য হবে নাকি এই সমস্ত লগ্নের লগ্নের ক্ষেত্রে, জন্য? সমস্ত লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি বিশ্বস্তভাবে সপ্তমপতি দশমে বসে তাহলেও কি মাঙ্গলিক হওয়ার চান্স থাকে? হুম হুম হুম। মঙ্গল সে যদি দশমে বসে, তাহলে হচ্ছে গিয়ে স্পাউসের মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে যার সাথে বিয়েটা হলো তিনি মাঙ্গলিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রোববার দিন আমাদের খুঁটি পুজো উদ্বোধনে আপনারা কেউ চাইলে অবশ্যই আসতে পারেন। আর টাইমটা হচ্ছে আমাদের এখান থেকে যাত্রা শুরু করব 3টের সময়। এবার আপনাদেরকে একটু প্রেডিকশন করতে হবে। তো এবার এই ক্ষেত্রে যেটা জন্মতিথি, এটা হচ্ছে মানে জন্ম তারিখ হচ্ছে 20 জানুয়ারি 2004। জন্ম সময় এটা হচ্ছে 10টা 55 AM। প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। আর 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 মেষ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রৌপ নয়া। এরপর আমরা চলে আসি কুণ্ডলীটাতে। কুণ্ডলীটাতে আপনারা একটুখানি খেয়াল করে নিন, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, কিন্তু 0°40'। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, লগ্নটা হচ্ছে 0°24' বা 40 মিনিটে আছে। তো আমরা 1 ডিগ্রিতে লগ্নটাকে রাখি। লগ্নটা হচ্ছে এখানে 1 ডিগ্রি। 1 ডিগ্রি ইন কুম্ভ রাশি তো? আচ্ছা, ইয়ে সরি, মেষে। না, এটা ভালো হচ্ছে না। হ্যাঁ, লগ্নটা হচ্ছে 1 ডিগ্রি। ব্যাস। এবার এর সম্পর্কে আমাদের এক এক করে কয়েকটা প্রেডিকশন করতে হবে। আমরা একটা জিনিসই খালি খেয়াল রাখবো, যে কেউ একজনের কথার মধ্যে আরেকজন কথা বলবো না। একজনের হয়ে যাওয়ার পরে আরেকজন বলবো। তাহলে এবার যারা বলবেন তারা হচ্ছে গিয়ে এক এক করে আমাদের চ্যাট বক্সে একটুখানি রেসপন্স করুন। আহ
শুধু ওয়াই লিখে দিন, তাহলেই হবে। আমি নামগুলো বলছি, তারা বলতে থাকবে। হ্যাঁ, সৌমিককে দিয়ে আমরা শুরু করি। এখানে সৌমিক বাবু। শোনা যাচ্ছে আমার কথা? হুম হুম হুম। লগ্নপতি দ্বাদশে থাকার জন্য এই লোকটা বিদেশে সেটেল হওয়ার চান্স আছে। আবার আমি রাহু দেখছি, রাহুও লগ্নে। এই লোকটার বিদেশে সেটেল হওয়ার চান্স আছে এই জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই লোকটার খরচপাতি খুব হবে। না, আচ্ছা, সরি সরি, একটু ওটা না না। ইন্টারাপ্ট করছি, একটুখানি ইন্টারাপ্ট করছি। হ্যাঁ। এটা কিন্তু মেয়ে, ফিমেল। এটা ও ফিমেল। আর এই মুহূর্তের এজ হচ্ছে 21, মানে 2004-এ এর জন্ম। ব্যাস, এবার আপনি বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এর বিদেশে বিয়ে হওয়ার চান্স আছে। এটা একটা আছে। আর আপনার সপ্তমপতি এর হচ্ছে বুধ, শুক্র, সপ্তমপতি হচ্ছে একাদশ। আহ, পাঁচ। এর স্বামী খুব মানে বিদ্বান হবে, এবং এর স্বামী আয়ও প্রচুর হবে। আহ সেটা একটা আছে, কিন্তু কেতুও আছে আবার। ঠিক আছে স্যার, এইটুকুই। আচ্ছা, তারপরে আমরা আর কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু বলতে তো হবে। অষ্টমপতি দ্বাদশে বসায় দ্বিতীয় ইয়ে ওই রাজ্য সৃষ্টি হয়েছে, বিপরীত রাজ্য। বেশ। আহ ঐশিকা। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, এই হ্যালো। যে এই যে সৌমিক বাবু বলছেন যে অষ্টমপতি হুম। দ্বাদশে আসায় বিপরীত রাজযোগ হয়েছে। বিপরীত রাজযোগ একটা শুভ ঘটনা, এটা আপনি হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আবার এক লগ্নপতি মিনিট, এক দ্বাদশে বসে মিনিট, গেছে। হ্যাঁ। এক মিনিট। এই যে উনি এটাকে শুভ বলছেন, আপনি কি এটাকে শুভ মানছেন? যদি না মানেন, সেই সাপেক্ষে একটুখানি বলুন কি হতে পারে। উম আমার কাছে খুব একটা শুভ লাগছে না, কারণ সেটা এটা লগ্নপতিও দ্বাদশে বসে আছে। আবার সেক্ষেত্রে তাহলে শরীর খারাপটা হওয়ার সম্ভাবনা বাড়তে একদম পারে, খুব কিন্তু ভালো, নেক্সট পয়েন্ট। কিন্তু আবার আমি এবার কনফিউজ হয়ে গেলাম যে মঙ্গলটা মনে হচ্ছে 27 ডিগ্রিতে আছে, তাহলে তো সেটা লগ্নেই হয়ে গেল। হ্যাঁ, একদম। তাহলে আমি যেটা আর কি ফার্স্টে ভাবছিলাম যে মানে দ্বাদশে চলে যাচ্ছে, তাহলে তো দ্বাদশে যাচ্ছে না। এটা দ্বাদশে যায়, এটা লগ্নেই মঙ্গল, কিন্তু জলরাশিতে থাকার কারণে মঙ্গলটা দুর্বল হয়েছে। হুম। ফার্স্টে হলো এটা জলরাশিতে থাকার কারণে দুর্বল হয়েছে, তো শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সেকেন্ডে যদি শুক্রকে ভাবি বা টাকা পয়সার ক্ষেত্রে ভাবি, তাহলে দ্বিতীয় পতি যাচ্ছে এক একাদশে। তো এর ক্ষেত্রে তার মানে টাকা পয়সার ক্ষেত্রে একটু স্টেবিলিটি আর কি হতে পারে। আর সেরকম কেউ নজর দিচ্ছে কিনা আগে দেখি। এক, দুই, তিন, না সেইভাবে আর কি অন্য কোনো খারাপ রাহুর নজর আছে, তো মাঝের মধ্যে হয়তো একটু আর কি টাকা পয়সার ক্ষেত্রে প্রবলেম হলেও, যেহেতু শুক্র একাদশে রয়েছে সেই জন্য বিশাল বিরাট বড় প্রবলেম সৃষ্টি হওয়ার কথা নয়। থার্ডে হলো শনি। শনি তৃতীয়তে, তৃতীয় ইয়ের ক্ষেত্রেই রয়েছে, মিথুন রাশির ক্ষেত্রে রয়েছে মোটা, তার মানে বন্ধু ঠিক ঘরে রয়েছে। মানে যদি শনি তৃতীয়, মানে তৃতীয় শনি তো সাধারণত চেষ্টা এগুলোকে আর কি বাড়ানোরই বাড়ানোরই আর কি চেষ্টার ক্ষেত্রে আর কি অনেকটা আর কি বৃদ্ধি করবে কর্মোদ্যমটা। সেক্ষেত্রে একদিকে ভালো আর কি। আর রবি, রবিটা দশমে রয়েছে, তো তাহলে কি সরকারি ক্ষেত্রে বা বস মানে
উচ্চ পদস্থ কোনো আহ কর্মের ক্ষেত্রে, আহ, সরকারি ক্ষেত্রে চাকরি বা উচ্চ পদস্থ কোনো চাকরি করবার আর কি সম্ভাবনা রয়েছে। হুম, জবের জায়গাটা স্ট্রং। হ্যাঁ, জবের জায়গাটা স্ট্রং। আর এর ক্ষেত্রে একটু মুখস্থ করবার টেন্ডেন্সি হয়তো থাকতে পারে, কারণ পঞ্চমে বৃহস্পতি। পড়াশোনা ভালো। ষষ্ঠে পড়াশোনায় হয়তো ভালো। ষষ্ঠে ও বৃহস্পতি। 24, ও 24 ডিগ্রি 24 ডিগ্রি। না? হ্যাঁ, পঞ্চম হ্যাঁ, হ্যাঁ, রাশি, ষষ্ঠ ভাব। ও, হ্যাঁ। আচ্ছা, আপাতত আমি এবার এইটুকুই সঞ্চিতা, বলি। সঞ্চিতা বলুন। হ্যাঁ স্যার। সঞ্চিতা শোনা যাচ্ছে? পঞ্চমপতি দশমের, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে আমাকে? ভীষণ ভালোভাবে। পঞ্চমপতি দশমে থাকাতে চাকরির জায়গা তো স্ট্রং হবেই। যেহেতু ষষ্ঠে বৃহস্পতি যেহেতু পড়ে গেছে, সেহেতু তার শরীরের অবস্থা মানে বিশেষ করে পেটের সমস্যা থাকতে পারে। আর বিবাহিত জীবন খুব একটা ভালো হবে বলে মনে করছে না, সপ্তমে কেতু রয়েছে। আর অষ্টমে কেতু। আত্মীয় স্বজন, কেতুর ডিগ্রি কত? 22 ডিগ্রি না? 22 ডিগ্রি। দীর্ঘায়ু হবে কিন্তু রোগ ভোগ থাকবে। আচ্ছা, অষ্টমে কেতু। হুম। হ্যাঁ, স্পেশালি দীর্ঘায়ু হবে তাহলে গাইনোকোলজিক্যাল রোগ প্রবলেম হতে পারে। গায়না। অষ্টমে, হ্যাঁ, হ্যাঁ। তার মানে কিছু গুপ্ত রোগ থাকার সম্ভাবনা থাকবে, শারীরিক প্রবলেম থাকবে। আর নবমে চন্দ্র এবং বুধ, চন্দ্র এবং বুধ ভালো আছে। ভালোই তো হবে না স্যার, নবমে চন্দ্র এবং বুধ নবমে চন্দ্রবুধ, বৃহস্পতির এটা ঘরে। ভালো কম্বিনেশন। আচ্ছা, একটা ছোট্ট জিনিস একটুখানি শেয়ার করি, একটু বলে দিই। হ্যাঁ। এইখানে বুধ, বৃহস্পতি, শনি, রবি, এদের মধ্যে একটা ঘটনা ঘটেছে। তাহলে শনি এখানে গিয়ে উপস্থিত হয়েছেন, এই ঘরের অধিপতি তিনি এখানে এসছেন, আর এই ঘরের অধিপতি আবার এই ঘরে গেছেন, আর এই ঘরের অধিপতি তিনি এই ঘরে এসে উপস্থিত হয়েছেন। এই ব্যাপারটাকে বলে পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময়। এই ব্যাপারটা হ্যাঁ, খুব ক্ষেত্র active। বিনিময় হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এই এই ব্যাপারটা খুব actively, গ্রহদেরকে স্ট্রং করে দেয়, এবং এই গ্রহগুলো এরা কিছু একটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে। হুম। হ্যাঁ স্যার, এই স্যার আচ্ছা, এটা আরেকবার তারপরে বলবেন, একটু বুঝতে পারলাম না। শনি বসেছে ইয়ের ঘরে, আচ্ছা, বুধের শনি ঘরে। যদি দেখেন, তাহলে শনির কিন্তু অ্যারোটা দেখতে হবে। শনি গিয়ে বসেছে বুধের ঘরে, বুধ বৃহস্পতির ঘরে, বৃহস্পতি রবির ঘরে, রবি আবার গিয়ে শনির ঘরে। আচ্ছা। হুম। এখানে ক্ষেত্র বিনিময় হয়েছে। হ্যাঁ, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, নিশ্চয়ই। স্যার বলছি, জাতিকা কি আপনার বিদেশে গিয়ে পড়াশোনা করবার জন্য আপনার কাছে এসেছিল? না, বলছি। আচ্ছা। দ্বাদশপতি ষষ্ঠে, আমার বারবার মনে হচ্ছে কেন এই বিদেশে চাকরি করবে বা কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, সরি, আমার ভুল হতে পারে। হ্যাঁ, বিদেশের একটা দাম আছে এর মধ্যে। হুম। আচ্ছা, তারপরে কি আছেন? স্বপ্ন, স্বপ্নদীপ বাবু, হ্যাঁ স্যার। বলুন। প্রথম প্রথম হচ্ছে এর সাকসেস রেট মানে খুব হাই, একাদশে শুক্র। হুম। আর এর থার্ড হাউসে শনি আছে, মানে এ হচ্ছে একটু ল্যাথার্জিক টেন্ডেন্সি, স্লো মুভমেন্ট, মানে একটু যে কোনো জিনিসকে অধ্যবসায়নী করার চেষ্টা করবে। আর লগ্নে মঙ্গল, মানে লগ্ন ভাবে চলে এসছে, তো এর মধ্যে একটু হাই টেম্পারামেন্ট ব্যাপার থাকবে।
কোনো জিনিসকে তাড়াতাড়ি করা। আর সেকেন্ড হাউসে রাহু রয়েছে, মানে এ এ অনেক মানে কনভিন্সিং পাওয়ার থাকবে কথার মধ্যে। এবং অর্থনৈতিক জায়গাটাও ভালো থাকবে, কারণ অর্থনীতিতে একটা অ্যাক্টিভ গ্রোথ যোগ সৃষ্টি হয়েছে। জবের জায়গাটাও ভালো, ভালো স্ট্রং চাকরি প্রাপ্তির যোগ আছে দশমের রবি, বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি, আর মঙ্গলের অষ্টম দৃষ্টিটা এইট হাউসে পড়েছে, আর অষ্টম ভাবে কেতু রয়েছে, ফলে কিছু গাইনোকাল প্রবলেম থাকতে পারে। এইগুলো স্যার। একদম। আচ্ছা, লাস্ট হচ্ছে তা উমা ম্যাডাম। অর্থ রোজগার করার একটা টেন্ডেন্সি মানে খিদে থাকবে এই জাতিটার মধ্যে। হুম, একদম। মানে যে কোনো ভাবেই হোক তাকে রোজগার করতে হবে এবং খুব সেটা অল্প সময়ের মধ্যে অনেক টাকা ইনকাম করার মতন একটা টেন্ডেন্সি। এরপর হচ্ছে উমা ম্যাডাম। হ্যাঁ স্যার, ওই যে তৃতীয় শনি আছে, তো এটা সপ্তম দৃষ্টি দিচ্ছে চন্দ্রের উপরে, তো মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে। ভেরি গুড। এখানে আর বৃহস্পতি অষ্টম দৃষ্টি আছে মঙ্গলের উপরে, তো এখানে ষষ্ঠ অষ্টম একটা দৃষ্টি বিনিময় তো হচ্ছে, ষষ্ঠ অষ্টম ঘর হচ্ছে, তো এখানে স্যার কি হবে এটা বুঝতে পারছি না। আচ্ছা, এর একটু আর পুরোনো মঙ্গল জিনিসের প্রতি আকর্ষণ থাকবে, হবি থাকবে, এবং পুরোনো জিনিসের প্রতি পড়াশোনারও টেন্ডেন্সি হবে মনে হয়। কারণ বুধ যেহেতু শনিকে দৃষ্টি দিচ্ছে, আর শনি তৃতীয়। আর শনি যেহেতু 3 নম্বর ভাবে আছে, তো একটু ইন্ট্রোভার্টও হতে পারে হয়তো। আর একাদশে শুক্র আছে, তো লাভ স্থানে আছে, তো এখানে তো ভালোই হবে। আর রবি যেহেতু দশমে আছে, তো সরকারি ক্ষেত্রে একটু উন্নতি তো হবেই বোঝা যাচ্ছে। ব্যাস, এইটুকু। তো এবার গল্পটা বলি। গল্পটা কঠিন গল্প। গল্পটা হচ্ছে, এই মেয়েটি একটি প্রেমে পড়েছে। এবার মেয়েটা পড়াশোনায় ভীষণ ভালো, কিন্তু মেয়েটার প্রবলেম হচ্ছে মেয়েটা মারাত্মক জেদি। তো জেদি যে এই মেয়েটা হবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। জেদি হওয়ার কারণ অনেকগুলো। তার মধ্যে প্রথম রিজন যেটা, একটা সেকেন্ড, প্রথম রিজন হচ্ছে এর লগ্ন হচ্ছে মেষ, রাশি ধনু, প্রচন্ড জেদ আসবেই। লগ্নে রাহু বসে রয়েছে। এই তিনটে কারণ একে প্রচন্ড জেদি করেছে। লগ্নটা বর্গোত্তম হয়েছে। লগ্নটা বর্গোত্তম কি করে হলো স্যার? এই যে নবাংশ কুণ্ডলিতে লগ্ন মেষে পড়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে লগ্নটা স্ট্রং হয়েছে। এরপরে মঙ্গল দুস্থানগত হলে অকারণ জেদ বাড়তে দেখতে পাওয়া যায়। অষ্টমে মঙ্গল জেদ বাড়ায়, ষষ্ঠে মঙ্গল জেদ বাড়ায়, দ্বাদশে মঙ্গল জেদ বাড়ায়। এবং এই জেদটা নেগেটিভ। এই জেদের কিন্তু কোনো পজিটিভিটি নেই। তো এইবার ঘটনাটা খুবই জটিল। মেয়েটি একটি প্রেমে পড়েছে। প্রেমে পড়বার পরে জানা গেছে যে যে ছেলেটির প্রেমে মেয়েটি পড়েছে সেই ছেলেটির ব্লাড ক্যান্সার আছে। এবার মেয়েটা পড়াশোনায় ভীষণ ভালো, পড়াশোনা এখন ডিস্টার্ব হচ্ছে এই কাণ্ড কারখানার জন্য। সেকেন্ডলি হচ্ছে গিয়ে মেয়েটার বিদেশ যাত্রার সম্ভাবনা বা যোগাযোগ সমস্ত তৈরি হয়ে যাবে। এই নিয়ে কোনো রকম কোনো সংশয়, অসুবিধা, সমস্যা কিচ্ছু নেই। কিন্তু
মেয়েটি বলছে যে বিয়ে যদি আমি করি তাহলে এই ছেলেটাকেই করব, আর এই যদি মরে যায় তাহলে আমি আর কোনোদিন বিয়ে করবো না। এই নিয়ে পরিবারের লোকরা মারাত্মক দুশ্চিন্তাগ্রস্ত যে যদি এটা এরকম হয় তাহলে কি হবে। এবার ছেলেটার ক্ষেত্রে সে আহ খুব বেশি দিন সম্ভবত থাকবে না, তার এই রোগ তাকে ডিস্টার্ব করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এদের বাড়ির লোকদের বক্তব্য হচ্ছে তাহলে মেয়েটা কি করবে। এই এই হচ্ছে কি মেয়েটির বাড়ির প্রশ্ন। মেয়েটি তো মাঙ্গলিক। মেয়েটি তীব্র মাঙ্গলিক। তো আমি বাড়ির লোকজনকে বললাম যে আপনার মেয়ের এই ডেডিকেশন আপনার তো দুশ্চিন্তার কারণ নয়, আপনার গর্বের কারণ হওয়া উচিত। ধরুন এই রোগটা যদি আপনার মেয়ের হতো, আর আপনার ছেলেকে, সরি কোনো একটা ছেলে সে বিয়ে ঠিক করে বা ভালোবেসে এই রোগগ্রস্ত অবস্থায় আপনার মেয়েকে ত্যাগ করতো, তাহলে আপনার মেয়ের অবস্থাটা কি হতো। আপনার মেয়ের যে এই চরম ডেডিকেশন, এটাকে তো আপনাদের রেসপেক্ট করা উচিত না, ওখান থেকে আপনাকে বার করে আনার জন্য তার উপরে টর্চার করা উচিত। তো ভদ্র মহিলা সত্যি সত্যি হ্যাপি হলেন, মানে আমার সঙ্গে কথাবার্তা বলবার পরে ভদ্র মহিলা সত্যি হ্যাপি হলেন। তাহলে আজকে যদি আপনার ব্লাড ক্যান্সার হতো আর আপনার হাজবেন্ড যদি আপনাকে ত্যাগ করতো, তাহলে আপনার কেমন লাগতো, বা আপনি আপনার হাজবেন্ডকে কি বলতেন। তো তখন হচ্ছে কি ভদ্রমহিলা ব্যাপারটা রিয়েলাইজ করলেন যে চলো ঠিক আছে। কিন্তু স্যার এটা স্যার স্যার, কি এই করে দশটা এই কিন্তু মেয়েটির কি দ্বিতীয় বিয়ের চান্স আছে? না না, এটা বিয়ে টিয়ে কিছু হবে না। এখন কিসের বিয়ে, এর সপ্তম ভাবে কেতু রয়েছে। সপ্তম ভাবে হ্যাঁ, কেতু, হ্যাঁ। ওটা অ্যাকচুয়ালি সপ্তম থেকে অষ্টমে চলে গেছে, এবং সপ্তমপতি বুধ সে হচ্ছে গিয়ে ধনু রাশিতে রয়েছে, বৃহস্পতি শনি দুটোর দ্বারা দৃষ্ট হয়ে। তো এর বিয়ে তো লেটে হবে, এর বিয়ে নিয়ে কোনো হেডেকই নেই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, নবাংশ কুণ্ডলিতে লগ্ন কেতু যুক্ত হয়ে রয়েছে, নবাংশ কুণ্ডলিতেও মঙ্গল বর্গোত্তম হয়ে বসে আছে। আর এদিকে হচ্ছে গিয়ে সপ্তমপতি শুক্র সে দশমে বসে রয়েছে শনির ঘরে, তাকে প্রিসাইড করছে রবি আর শনি, মানে তার সামনে রবি আর শনি। এই ক্ষেত্রেও এই ক্ষেত্রেও হচ্ছে গিয়ে বিয়ে ডিলে। তো বিয়ে যখন ডিলে হচ্ছে, চন্দ্রের সপ্তমে শনি বসে আছে, চন্দ্রের সপ্তমে শনি বসে থাকলে পরে বিয়ে এমনিতেই পিছাবে। তো এর বিয়ে নিয়ে ভেবে আমরা এখন মাথা নষ্ট করতে যাব কেন। আমার এখন দরকার হচ্ছে গিয়ে মেয়েকে ভালো রাখবো, আমরা মেয়ে পড়াশুনো করে ক্যারিয়ার, মেয়েকে খোঁচানোর তো কোনো দরকার নেই। বোঝাতে পারলাম? হ্যাঁ তো স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি। ভদ্রমহিলা খালি আমাকে একটা জিনিস করলেন, কথাবার্তায় কনভিন্স হলেন ভদ্রমহিলা। তো একটা জিনিস উনি বললেন যে আমার মেয়ের পরে ঠিকঠাক বিয়ে হবে তো। তাই বললাম যে ওই গ্যারান্টিটা আমি নিচ্ছি যে আপনার মেয়ের সঠিক জায়গায় সঠিক সময় সঠিক ভাবে সঠিক পদ্ধতিতে বিয়ে হবে। তো ভদ্রমহিলা বিশাল হ্যাপি, আমিও হ্যাপি। স্যার একটু বলবেন এটা প্রেডিকশনটা। স্যার, কোনটা? ব্লাড ক্যান্সার হয়েছে এই তো যে কি করে বললেন যে বুঝবো? ভদ্রমহিলার সঠিকভাবে বিয়ে হবে, এখানে আমি একটু কনফিউজ হয়ে গেলাম, কারণ সপ্তমপতি একাদশে তো ভালো পাওয়ার কথা, কিন্তু আবার কেতুও বসে আছে, সেটাতে আবার ডিস্টার্ব এটা হবে। তো বিয়ে হবে না, এটা তো প্রেম। আচ্ছা, আচ্ছা। এইটা তো অ্যাকচুয়ালি প্রেম। তো এটার সঙ্গে তো সেরকম ব্যাপার নেই। হুম। তাহলে এখানে আমরা একটুখানি আহ একটা মিনিট, জাস্ট একটা মিনিট, আমি দুবার রিফ্রেশ করে নিই। আমি পঞ্চমপতি কম্পিউটারটাকে নিয়ে নবমে। বড় সমস্যায় পড়েছি। আচ্ছা, এবার একটুখানি লক্ষ্য করুন। এই প্রেডিকশন করা আমার ক্ষমতার বাইরে, কিন্তু ব্যাখ্যা আমি করতে পারি। ব্যাখ্যাটা আমি একটুখানি বুঝি। আমার কেন, দেখি। ও,
এই তো আমার জুমে গন্ডগোল হয়েছে। যাই হোক, ও ঠিক আছে, আমি 1 সেকেন্ডের জন্য শেয়ারটাকে অফ করে আবার শেয়ার করছি। তো আমার পঞ্চম ভাব হচ্ছে এইটা, এই ঘরটা হচ্ছে আমার পঞ্চম ঘর। এখানে বসে আছেন দেবগুরু বৃহস্পতি, অ্যাকচুয়ালি ষষ্ঠে। তাহলে পঞ্চম ভাবটা আমার এই জায়গাটাতে রয়েছে। তাহলে এবার পঞ্চম থেকে যদি আমরা দেখি, তাহলে পঞ্চমের একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, পঞ্চমের ওপরে দৃষ্টি রয়েছে দুটো গ্রহের। একটা হচ্ছে গিয়ে আহ, শনিদেব, আর একটা হচ্ছে সরি রাহু। এই ঘরটার উপরে এই গ্রহগুলোর দৃষ্টি রয়েছে। এরপরে যদি আমরা শনিটাকে একটু ভালো করে দেখতে যাই, তাহলে শনিটার উপরে আবার মঙ্গলের দৃষ্টি রয়েছে। এছাড়া এই এই শনিটার উপরেই চন্দ্র এবং বুধের দৃষ্টি রয়েছে। এই শনিটার উপরেই কেতুর দৃষ্টি রয়েছে। তাহলে এইবার লক্ষ্য করলে বুঝতে পারবেন এই শনিটা কি লেভেলের মারকত্ব প্রাপ্ত হয়েছে। এবং এইখানে হচ্ছে গিয়ে মঙ্গলের অষ্টম দৃষ্টি, সেটা কেতুর উপরে পড়েছে। তাহলে শনিটা কত ভাবে একটা নেগেটিভিটি ক্যারি করছে। রাহুর দৃষ্টি 5 নম্বর ঘরের উপরে। তাহলে এই মেয়েটা একটা ভুল প্রেম করবে, এই বিষয়ে আমাদের কোনো সংশয় নেই। এবার ব্লাড ক্যান্সারের কম্বিনেশন হচ্ছে মঙ্গল রাহু, এদের সঙ্গে সম্পর্ক, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল রাহু এদের সঙ্গে ষষ্ঠপতির সম্পর্ক। তাহলে এই লগ্ন সাপেক্ষে সিক্স লর্ড, এটাকে যদি আমরা লগ্ন ধরি, অর্থাৎ এই সিংহটাকে, সিংহ সাপেক্ষে সিক্স লর্ড, তার উপরে মঙ্গলের দৃষ্টি পড়েছে, সে এখানে দৃষ্টি দিচ্ছে, রাহু এই ঘরটাতে দৃষ্টি দিচ্ছে, এবং মঙ্গল কেতুর উপরে অষ্টম দৃষ্টি, কেতুর পঞ্চম দৃষ্টি শনির উপর। ফলে এই লোকটার সাপেক্ষে, অর্থাৎ এর পঞ্চম সাপেক্ষে, এই যে সিক্স লর্ড শনি, সে মারাত্মকভাবে পীড়িত। আর এরই সঙ্গে সঙ্গে যে ত্রিশরয় বা উপচয় যাই বলি না আপনারা আমরা, শুক্র তৃতীয় পতি, শুক্রের একটা দৃষ্টি এর উপরে রয়েছে। এটাও কিন্তু নেগেটিভ অ্যাসপেক্ট। শুক্রটার উপরে আবার কেতুর প্রভাব পড়েছে, কেতুর দ্বারা দৃষ্ট শুক্র, তার দৃষ্টি সিংহের উপরে। ফলে এর প্রেমের ক্ষেত্রে কমপ্লিকেশন আসবেই, এই বিষয়ে আমরা নিশ্চিত। কিন্তু যখন আমরা প্রেডিক্ট করি, তখন কিন্তু এতগুলো দৃষ্টি আমাদের মাথায় আসে না, সত্যি সত্যিই আসে না। এবং আমরা আমাদের মতো করে প্রেডিক্ট করি। কখনো কখনো জিভে মা সরস্বতী আশীর্বাদ দিয়ে দেন, তখন প্রেডিকশন হুবহু মিলে যায়, যেমন এর ক্ষেত্রে মিলেছে। আচ্ছা, এখানে পঞ্চমপতি দশমে থাকার জন্য কি একটা প্রবলেম, প্রেমের অসুস্থতা, প্রেম যাকে করছে তার অসুস্থতা, ওটাও হতে পারে? পঞ্চমপতি পঞ্চমের ষষ্ঠে গিয়ে অবস্থান করার কারণে হ্যাঁ। এটা অবশ্যই হতে পারে। হুম। আর এই লেভেলের ডেডিকেশনের কারণ। বাকি এতগুলো হচ্ছে গিয়ে কানেকশন রয়েছে। এবার মূল প্রশ্ন হচ্ছে এই মেয়েটার ঠিকঠাক বিয়ে হবে। তাহলে প্রথম জিনিস আমাদের যেটা পেলাম, প্রেম নিয়ে কমপ্লিকেশন পেলাম, তাহলে একটা পার্ট কমপ্লিট হলো, গ্রহরা কাজ করলো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিয়ে নিয়ে অশান্তি। বিয়ে নিয়ে অশান্তি, বিয়ে নিয়ে জটিলতা, যেটা কেতু করবার চেষ্টা করবে, সেটা আমরা পেলাম, সেটাতেও আমরা হ্যাপি। কেতু জটিলতা সৃষ্টি করেছে এবং সেখানে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর এই জায়গাটাকে অহেতুক জটিল করে তুলছে মেয়েটির মা। তো সেই জায়গাটাও আমরা পেলাম। চতুর্থপতি চন্দ্র, সে হচ্ছে গিয়ে শনির উপরে দৃষ্টি দিচ্ছে, এবং শনি সে বুধের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, অর্থাৎ তৃতীয় ভাবাধিপতির সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে। তৃতীয় পতি ষষ্ঠপতি, তারা 9th হাউসে বসে রয়েছে। তো এখানেও আমরা এটা পেলাম যে মা একটা
জটিলতা সৃষ্টি করবার চেষ্টা করছে প্রেমের ক্ষেত্রে, বা এই মুহূর্তের জীবনের ক্ষেত্রে মায়ের একটা নেগেটিভ ইয়ে কাজ করছে। এরপরে লাস্টলি যেটা দেখে বললাম যে এই মেয়েটার বিয়ে হবে এবং বিয়েটা ভালো। তাহলে কি করে বলবো আমরা এটা? প্রথম বিষয়টা হচ্ছে সপ্তমপতি, সে হচ্ছে একাদশে বসেছে। সপ্তমপতি শুক্র, তাকে আমরা একাদশ রাশিতে দেখতে পাচ্ছি। স্ট্রং বিবাহের পয়েন্ট। জন্য প্রাপ্তি, বিবাহে ভালো প্রাপ্তি আর কি, ভালো বিয়ে। ভালো বিয়েটাকে আমরা পাচ্ছি। বিবাহের জন্য আমাদের একটা কম্বিনেশন দরকার, সেটা হচ্ছে 2-7-11। 2-7-11 কম্বিনেশন পেলেই চোখ বন্ধ করে বলবো হ্যাঁ বিয়ে হবে। 2-7-11 বাস। তাহলে দ্বিতীয় পতি সপ্তম পতি শুক্র নিজে 11তে বসে আছে, বিয়ে হবে। তার উপরে বৃহস্পতির দৃষ্টি পড়েছে, বিয়ে 100% হবে। এখানে আহ বিয়েটা ডিলেড হবে, বিয়েটা লেট হবে, এই ধরনের বিভিন্ন জিনিস হতে পারে। হ্যাঁ আমরা মানছি হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু বিয়েটাও অবশ্যই হবে। এবং বিয়েটা যে হবে এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। পরিষ্কার হলো? হুম। এবার বাকি যেটা সাকসেস, বাকি যেটা জীবনে উন্নতি, আপনারা যেটা যেটা বলেছেন, বিদেশ যাত্রা প্রত্যেকটা এখানে হবে। এখানে একটাও হবে না এরকম নয়, প্রত্যেকটাই হবে। এবং আপনাদের যে প্রেডিকশনের ধারা সেটা বেশ ভালো হচ্ছে। আজকে যারা প্রেডিকশন করেছেন তার মধ্যে ঐশিকার একটু লো কনফিডেন্স ছিল, বাকি প্রত্যেকের প্রেডিকশন ভীষণ ভালো এবং ভীষণ বোল্ড প্রেডিকশন হয়েছে। স্যার একটা জিনিস বুঝতে পারলাম না, লগ্নপতি মঙ্গল এখানে তো দ্বাদশে বসে আছে, রাইট? কারণ লগ্ন তো একদিক। অ্যাকচুয়ালি দ্বাদশে বসে নেই, লগ্নপতি মঙ্গল এখানে লগ্নেই বসে আছে। ডিফারেন্সটা হচ্ছে 3 ডিগ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিকই, সরি। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, বলছি যে ওই এই জাতিকা এই বিয়েটা যে আপনি বললেন যে এটা এই ব্লাড ক্যান্সারের ছেলের সঙ্গে যে বিয়ে হবে না, তো এর বাবা একে বিয়ে দিয়ে দেবে না প্রথম বিয়েটাই? এখন তো 21 বছর বয়স, এখন বিয়ে দেবেন? আর দেবে না? না না। কারণ দশা ফ্যাক্টর তো একটা দেখছি, সেই জন্য আমি বলছি স্যার। এই মেয়ে হচ্ছে গিয়ে এখন এর উপরে চাপ দিলে পরে এই মেয়ে মারাত্মক কিছু ঘটাবে। এবং না না, মানে ওই বিয়ের কথা বলছি না, ব্লাড ক্যান্সারকেই বিয়ে করবে। ওর বাবা ওকে পালিয়ে যেতে সাহায্য করবে না, কারণ রাহু শনি এদিকে শুক্র কম্বিনেশন করেছে, সে কারণে বলছি, মানে 2-6-3-7-11 কম্বিনেশন করেছে, সে কারণে বলছি, প্লাস দশা প্লাস ট্রানজিট, সে কারণে বলছি। হ্যাঁ মানে আমিও সেটাই ভাবছি। পালিয়ে গিয়ে এই বিয়েটা, ওর মেয়ে বাপ ওকে এক তো সাহায্য করবে না। জেদি, এই না না, মেয়ে এক তো জেদি, তার মধ্যে ফ্রেকেল মাইন্ডেড। ওর মাথার মধ্যে এটা আসতেই পারে এই ছেলেটা মরে যাওয়ার আগে আমি বিয়ে করব। হ্যাঁ এবং আরেকটা কথা আমি স্যার এখানে বলবো, এই দুটো দশার পরেরটা মানে 2026-এর মিডিল ইয়ারের মধ্যে থেকেই তো আবার ফ্রেশ হয়ে যাবে, তখন আহ, না, ঠিকঠাক হয়ে যেতে এখানে পারে। হচ্ছে গিয়ে দশাটা রবির দশা তো, মনে হুম। হয় না চট করে গিয়ে রবির দশায় বিয়ে টিয়ে করে ফেলবে। আর বিয়ে যদি করে তাহলে ওই ছেলেটাকে করে ফেলবে। হ্যাঁ সেটাই বলছি স্যার, যদি এবার করে এই ফেলে তাহলে জায়গায় 1 বছর কি 1.5 বছর হতে পারে। ডিপেন্ড করবে পুরোটাই মেয়ের মায়ের উপর। মেয়ের মা যদি টর্চার না করে তাহলে মেয়ে কিন্তু কোনো ডিসিশন নেবে না। আর মেয়ের মা যদি টর্চার করে
ফলে মেয়ের ডিসিশন নেওয়া কেউ আটকাতে পারে না। আমি মেয়ের মাকে এটাই বোঝালাম যে আপনি একদম করবেন না, মেয়েকে নাড়াচাড়া করবেন না। আর এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে চন্দ্রের সপ্তমে শনি রয়েছে, লগ্নের সপ্তমে কেতু রয়েছে, শুক্রের পঞ্চমে শনি, নবমে কেতু। স্যার আরেকবার রিপিট করুন, কম্বিনেশনটা আরেকবার বলুন। চন্দ্রের সপ্তমে শনি, শুক্রের পঞ্চমে শনি, সপ্তমে কেতু, লগ্নের সপ্তমে কেতু, আচ্ছা। চন্দ্রের উপরে বৃহস্পতির দৃষ্টি। এই সবকটা বিয়েটাকে আচ্ছা। লেট করতে চাইবে, এই সবকটা বিষয়ই বিয়েটাকে লেট করা। আর তার উপরে রবির দশা, এইসবের উপরে ভরসা রাখা যায়। কিন্তু মেয়ে আচ্ছা। চরম জেদি, মানে মেয়ে ডেডিকেটেড। আমি হ্যাঁ তো হ্যাঁ, ওই নিয়ে আমি কোনো কথা শুনবো না। 20 বছরের মেয়ে চরম ডেডিকেটেড, ওই নিয়ে আমি কোনো কথাই শুনবো না। স্যার, এটা বুঝতে পারলাম না কেন বিবাহটা লেটে হবে। একবার কেতু সপ্তমে আছে ওটা বুঝলাম, যে ওটার চন্দ্র, জন্য চন্দ্র থেকেও তো আমরা বিচার করবো। তাহলে চন্দ্রের সপ্তমে শনি গিয়ে বসেছে, শনি দীর্ঘসূত্রিতার কারক, বিলম্বের কারক। লগ্নের সপ্তমপতি শুক্র, শুক্রের যে তত্ত্বটা, শুক্র বায়ু তত্ত্বে বসে আছে, সেই বায়ু তত্ত্বে দুটো রাশিতে, তাতে শনি আর একটাতে কেতু বসে আছে, তারাও ডিলে করাবে। শুক্রের সপ্তমে বৃহস্পতি বসে আছে, সেও ডিলে করাতে চাইবে। আর বৃহস্পতি ডিলে করে। চন্দ্রের, বৃহস্পতি না, হ্যাঁ। একদম, যে একটু জ্ঞানী গুণী হয়ে রয়ে শোয়ে বসে ধৈর্য সহকারে ধীরে সুস্থে শান্তিতে একটা ভালো পুরোহিত ডেকে বৈদিক মতে বিয়েটা করে। শুক্রের পঞ্চমে ইয়ে আছে, শনি আছে, 1 2 3 4 5, অ্যান্ড শুক্রের নবমে কেতু আছে, রাইট? তো এটার জন্য কি বিয়েটা দেরি হচ্ছে কেন বুঝতে এটা পারলাম না দেরি মানে। হবে, কারণ শুক্র যে তত্ত্বে রয়েছে, আমাদের একটা কনসেপ্ট আছে নন্দী নারী কনসেপ্ট। তো নন্দী নারী কনসেপ্টে বলছে যে একই তত্ত্বে যদি কোনো গ্রহ থাকে, তখন তাদের মধ্যে একটা স্ট্রেংথ ক্রিয়েট হয়। যেমন একই তত্ত্বে যদি এইখানে এই চার্টটার মধ্যে বায়ুতত্ত্বের 3টে রাশি অকুপায়, তাহলে এই বায়ুতত্ত্বের 3টে রাশিতে 3টে গ্রহ রয়েছে, এরা একে অপরের উপরে তীব্র প্রভাব বিস্তার করবে, যেটাকে আমরা হচ্ছে কি ট্রাইন অ্যাসপেক্ট বলে থাকি। মানে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যেটা ট্রাইন অ্যাসপেক্ট, ভীষণ পাওয়ারফুল অ্যাসপেক্ট, সেটা শুক্র শনি এবং কেতুর মধ্যে মোটামুটি তৈরি হয়েছে। স্ট্রং বলবো না, মোটামুটি তৈরি হয়েছে। এবং এর ফলে শুক্রের উপরে শনি কেতু প্রভাব বিস্তার করবে, তার ফলে বিয়ে করার আগ্রহটা বিলম্বিত। পরিষ্কার হলো? আচ্ছা। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলছিলাম যে ওই যে বললেন না যে মানে চরম ডেডিকেশন, ওটার কারণটা কি, মানে কেন এটা? এই রাশি লগ্ন, লগ্নটা বর্গোত্তম হয়েছে, লগ্নপতি লগ্নের এত ক্লোজে। আর এই মঙ্গলটা লগ্নের এত ক্লোজে থাকার কারণে তীব্র সাহস তৈরি হয়েছে, মানে এর সাহসের কোনো অন্ত নেই। 10th হাউসে রবি, ওটাও তো মাথার উপর। 10th হাউসে রবি, সেটা হচ্ছে কি এথিক্স দিচ্ছে, যে আমি যেটা প্রেম হুম, করেছি, একটা প্রেম একটা প্রেমই বিয়ে করবো। হুম, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে মোটামুটি প্রেডিকশনের জায়গাটা তৈরি হচ্ছে। এরপরে আরো ডিটেইল, আরো গভীরে আমরা হচ্ছে গিয়ে যাব। আর আজকে রাতে আমি চেষ্টা করছি আমাদের নাম্বারগুলোকে শেয়ার করে দেওয়ার। খাতাগুলো দেখা হয়ে গেছে, যিনি দেখেছেন তিনি নাম্বারগুলো পাঠাননি এখনো, তাকে পাকড়াও করে আমি এখন নাম্বারগুলো নিচ্ছি। আমিও ভুলে গেছিলাম, তো তার থেকে হচ্ছে গিয়ে নাম্বারগুলো দিয়ে আমি শেয়ার করে দিচ্ছি। স্যার, একটা কোয়েশ্চেন ছিল একটাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার যে এই সপ্তমে মঙ্গল রাহু শনি, রাহু শনি তো ন্যাটালে আছে, আর মঙ্গলটা ওর উপর দিয়ে পাস করবে, এর জন্য কি বিপদ হতে পারে আর কিছু রিমেডি আছে কি এর? আমি একটু ভয় পেয়ে আছি। আরেকবার একটু বলতে হবে, হ্যাঁ। আরেকবার একটু বলতে হবে।
আমার শনি রাহু, লগ্নপতি শনি কুম্ভ রাশি, আর রাহু ইয়েতে আছে, সপ্তমে আছে, ঠিক আছে। আর এখন ট্রানজিটে মঙ্গল পাস করছে শনি রাহুর ওপর দিয়ে, 40 দিন বোধহয় থাকবে। তো আহ, এই সময়ে কি কোনো বিপদ, এক তো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্টের চান্স আছে বুঝতে পারছি আমি। আর মানে এটা হাঁটুতে বেসিক্যালি লাগা টাগা, তো এটাতে কিছু রিমেডি ফিমেডি কিছু আছে? রেমেডি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর বগলামুখী স্তোত্র, বাস। আচ্ছা, 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 দুটোই জানি আমি। একদম একদম, বাস, সাফিসিয়েন্ট মন্ত্র। আমি এরকমও দেখেছি, আহ একদম সুস্থ অবস্থা থেকে শরীর খারাপ হচ্ছে, ইনস্ট্যান্ট শরীর খারাপ হয়ে গেল, কোনো রোগ নেই, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, ইনস্ট্যান্ট শরীর খারাপ হলো, আর ইনস্ট্যান্ট মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সুস্থ হলো। একটা অমাবস্যা শনিবার দিন আমার উপরে খুব ক্রিয়া হয়, আমাদের উপরে ক্রিয়াগুলো না হয়। আমি একটু পরে রেকর্ডিংটা অফ করে দেবো, আমি রেকর্ডিংটা অফ করে দিই। তাহলে পরের ক্লাসেও আমরা প্রেডিকশনটাই করব, আর তারপরের ক্লাসে আমরা পামিস্ট্রিতে হস্তরেখায় আয়ুরেখাটা থেকে স্টার্ট করব।